আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দোয়াও করি আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো গতকালকে আমি অনেক প্রশ্নের উত্তর দিতে পারি নাই, আপনাদের আরো অনেক কৌতূহল জাগছে মনের মধ্যে দেখা যাচ্ছে। তো আপনাদের লজিকের কোনো শেষ নাই। তো সেই সব লজিকের বিপরীতে আমার কিছু লজিক, আমার কিছু যুক্তি আমি দিতে আসছি। দেখা যাক আপনাদের কাছে কতটুকু ভালো লাগে। তো শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন। আর সবাই অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো গতকালকে আপনারা যারা আমার ভিডিও দেখছেন, তো সেখানে অনেক কথা বলতে পারি নাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিল। তো অনেক দালালরা এখানে উপদ্রব শুরু করছেন গত কয়েকদিন যাবত। বেশ কিছু দালাল আমার চ্যানেলে খুব উপদ্রব করতেছে। তো আমার কিছু প্রিয় ভিউয়ার্স আমার উপর অভিমান, বা তারা নিজেরা নিজেরা অভিমান করে, বা ঈদের ছুটিতে একটু বিশ্রাম নিচ্ছে, যে রেস্টে আছে। তো আমি সবসময় ইউটিউবে আসতে পারি না, কমেন্টে রিপ্লাই দিতে পারি না। তো ওনারাই আমার হয়ে অনেক রিপ্লাই দিয়ে দিতেন, দালালদেরকে নিধন করতেন। তো এখন অনেক ভাইয়া আপুরা আমার উপর অভিমান করে আছেন বা রেস্টে আছেন, বললাম তো। তো ওই ভাইয়া আপুদেরকে আমি খুব মিস করতেছি। তো এরপরেও যারা সেই সব দালালদেরকে উচিত জবাব দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমিও আসছি কিছু দালালদেরকে ওয়াশ করে দিতে। তো আমি বেশি ভালো ওয়াশ করতে পারি না। তো আজকে আমি যাদের জন্য যেটা দরকার, কাউকে ভীম দিয়ে ওয়াশ করব, মুখ ঘষে দিব, আর কাউকে যে হারপিক পাই নাই হারপুন দিয়ে দিব। ঠিক আছে? যার যেটা লাগবে কমেন্টের মাধ্যমে জানাবেন, আবার উল্টাপাল্টা কমেন্ট করবেন, এই দুইটা দিয়ে আপনাদের মুখগুলো ভালোভাবে ওয়াশ করে দিব। আমি কাদের মুখ ওয়াশ করতে বলছি সেটা এখন চিহ্নিত করে দেই। যেসব মানুষরা বলেন যে আপনি আমাদের কাছে বিচার দিয়ে কি আপনার মেয়েকে পাবেন, আপনি আইনের আশ্রয়ে যান, ইয়েতে যান, তাদের উদ্দেশ্যে তো অনেকবার জানাইছি যে হ্যাঁ, আমি আইনের পথেই হাঁটতেছি, আইনের আশ্রয়ে যাচ্ছি। তো তারা এরপরেও বলে যে আপনি আইনের আশ্রয়ে গেলে ইউটিউবে আসছেন কেন? ইউটিউব কি আপনার মেয়েকে এনে দিতে পারবে? তো তাদের উদ্দেশ্যে বলি, আপনাকে কি বলছি যে আপনি আমার মেয়েটাকে এনে দেন? আমি ইউটিউবে আসছি আপনাদেরকে যেই মানুষগুলো এত দিন ধরে, এত বছর ধরে ধোঁকা দিয়ে আসতেছিল, তাদের সাথে পরিচয় করিয়ে দিতে। এটাও কি আমার অপরাধ? আপনারা একটা ধোঁকার মধ্যে 2-3 বছর ধরে ছিলেন, তো সেই মানুষগুলোর সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাইছি যে আমি তো বলি নাই যে আমার মেয়েকে আপনি এনে দেন। আমার মেয়েকে আমি যেভাবে আনতে পারবো সেই চেষ্টা আমি করে যাচ্ছি। আর এতে করে অনেকের দোয়াও আমি চাইছি, পাইছিও। তো আপনারা এরপরেও মূর্খের মতো ওই সব নোংরা ইউটিউবারদের হয়ে দালালি করতে আসেন যে আপনি আপনার ইনকাম সোর্সের জন্য এখানে আসছেন। তো তাদের জন্য শুধু বলি যে আমি যদি ইনকাম সোর্সের জন্য আসতাম, তাহলে তারা যখন আসছিল তাদের সাথে সাথে লেজ ধরে চলে আসতে পারতাম। আর অনেকে বলে যে আমি আমার মেয়ের মার নাম বিক্রি করতেছি এখন। আরে তারা তো আমার নাম বিক্রি করে আজকে এই পর্যন্ত এই পজিশনে আসছে, সেইটা বুঝেন না কেন? এটা স্বীকার করতে আপনাদের এত ব্যথা লাগে কেন কলিজার মধ্যে? আমি যদি তাদের নাম বিক্রি করে আসতে হইতো তাহলে অনেক আগেই আসতে পারতাম। আর আমি কেন কল রেকর্ড ছাড়ছি, এটা আমার দোষ। আর তারা কেন পরকিয়া করছে, তারা কেন একের পর এক প্রেম করে মানুষের জীবন ঝালাপালা করে ফেলছে, এতে এতে কোনো দোষ নাই, তাই না? চোরে চুরি করবে তাতে দোষ নাই, চোরকে যে ধরবে তার দোষ। এটা হচ্ছে আপনাদের মনোভাব। এসব নোংরা মনোভাব দূর করেন, তারপরে আরেকজনকে তার দোষ ত্রুটি ধরাই দিতে আসেন। এই যে আমি আমার হাতে একটা চাবির রিং আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি যারা শবে বরাতের দিকে আমার ভিডিও দেখছেন, আমি একটা ভিডিও শেয়ার করছিলাম বা বলছিলাম যে আমার মনটা খারাপ ছিল, আমার রেস্টুরেন্টের চাবি বা আমার মোটরসাইকেলের চাবিটা হারাই গেছে। এটা হচ্ছে সেই চাবির ছড়াটা, রিং। তো এখানে আমার মোটরসাইকেলের চাবি আছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ চাবি আছে। তো সেই চাবিটা আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। আমি এটা
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে খুঁজে পাইছি। আমাদের এলাকার বা আমার একটা গ্রুপে আমি যখন এই পোস্টটা শেয়ার করছি, তখন সাথে সাথে 10 মিনিটের মধ্যে আমার কাছে মেসেজ আসছে, ফোন আসছে যে ভাই চাবি আমার কাছে, আমার দোকানে রেখে গেছিলেন, যে আপনি এসে নিয়ে যান। তো আমি দোকানে গিয়ে খুঁজছিলাম, কিন্তু দোকানে সে ছিল না। তার বাবার সাথে কথা হয়েছে, তার বাবা বলছে যে না, আমার দোকানে কোনো চাবি নেই। তো আমি এই স্ট্যাটাসের মাধ্যমে আমি আমার চাবিটা ফিরে পাইছি। তো সেই রকমই আমি ইউটিউবেও, যারা ইউটিউবের বাসিন্দা অনেকেই ফেসবুকে আসে না, যে ওইখানে এই পরকীয়ার রানীরা যেখানে যে ইউটিউবের মধ্যে নোংরামিগুলো করতেছে, আপনাদেরকে ধোকা দিয়ে আসতেছিল। আর আমার এখানে আমার ফেসবুকে প্রায় 3,000-এর মতো বন্ধু ছিল। তো আমি যদি গলা ফাটিয়ে, গলা দিয়ে রক্ত এনে ফেলে যে আমার ফেসবুক তোলপাড় করে ফেলতাম, হয়তোবা কেউ জানতেন না, ওই ইউটিউব বাসিন্দাদের ভিউয়ার্সরা, যে আমার মেয়ের সাথে এই হচ্ছে, যে আমি নির্দোষ, যে তারা সেই পরকীয়ার রানীরা, বাংলাদেশি ডাইনিরা যা যা বলতেছে সবকিছু মিথ্যা। কারো কানে পৌঁছাইতো না আমার কথা। সেই জন্য বাধ্য হয়ে ইউটিউবে একটা অ্যাকাউন্ট খুলে নতুন আইডি, মানে আপনাদের সামনে আমি আইডি খুলতে, আমাকে নিজেকে আত্মপ্রকাশ করতে বাধ্য হয়েছি। এটা আমার দোষ হয়ে গেছে, তাই না? আর তারা এতদিন পর্যন্ত মিথ্যা বলে সারিকার বাবাকে মিথ্যা অপরাধী সাজিয়ে মানে আপনাদের সামনে উপস্থাপন করছে, তাতে কোনো দোষ হয় নাই। কি বলবো, যে আল্লাহ তাআলার কাছে শুধু এইটুকু দোয়া করতেছি, তাদের বিচার করার আগে আপনাদের বিচার হওয়া উচিত, যে আপনারা সবকিছু জেনে শুনে কেন ওইসব নোংরা মানুষদেরকে সাপোর্ট করতেছেন, সেই জন্য যেন তাদের চেয়ে জঘন্যতম কঠিন শাস্তি আপনাদেরকে দেন। অনেকেই বুঝে না বুঝে, মানে অতিরিক্ত মানুষই না বুঝে কমেন্ট করেন যে আপনি তো আপনার মেয়ের ভরণ পোষণের কোনো টাকা দেন নাই। তো আপনি কিভাবে জানলেন যে আমি আমার মেয়ের ভরণ পোষণের টাকা দেই নাই? তারা বলছে সেটাই বিশ্বাস করলেন? আর আমি নিজে এসে সত্যটা স্বীকার করছি যে আমি 7-8 মাস সেখানে টাকা পাঠাইছি, মানে একটানা 7-8 মাস পাঠাইছি প্রথম ডিভোর্সের পর থেকে। আর যখন তার সাথে আমার ডিভোর্স হয়েছে, সারিকার মায়ের সাথে, তার মানে ওই মুহূর্তে দলিলে পত্রে উল্লেখ করে দিছি যে সারিকার ভরণ পোষণ বাবদ এত টাকা দিয়ে দিলাম। আর এইভাবে উল্লেখ হয়েছে মেয়ে যখন যার কাছে থাকবে ভরণ পোষণটা সেই করবে। তো তারা কোনোভাবেই আমাকে এই ব্যাপারে মানে জোর জবরদস্তি করার কোনো অধিকার রাখে না। আর আমার ইচ্ছা ছিল যে আমি আমার মেয়েকে লালন পালন করব, আমার মেয়ের ভরণ পোষণটা আমি করব। আর তাদের সামর্থ্য আমার জানা ছিল, যে তাদের পরিবারের কি অবস্থা সেটা আমি খুব ভালো করেই জানতাম, যে তারা কয়েক মাস আমার মেয়ের ভরণ পোষণ করলে এমনিতেই হিমশিম খাবে, আমার মেয়েকে আমার কাছে দিয়ে দিবে। আর সেটাই করতো যদি দাঁতের বাগান ওরফে লুলু ম্যাডাম তাদেরকে এই ইউটিউবে না নিয়ে আসতো, তাদেরকে একটা নতুন চ্যানেল খুলে না দিত, এরকম মানে ফ্রি ডলার ইনকামের সুযোগ করে না দিত। তো সংসার যেহেতু আমি করছি, আমি ভালো জানি ওই পরিবারটা কি রকম, তাদেরকে আমি খুব ভালো করে চিনি, আপনারা চিনেন না। সো আমি আমার মেয়েকে ফিরে পাওয়ার জন্যই তার ভরণ পোষণটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলাম। যেহেতু দলিলে পত্রে তারা আমার কাছে সেটা মানে জোর দাবি করে চাইতে পারবে না, যে আমার ইচ্ছা করলে আমি দিতে পারবো, দিব, ইচ্ছা না করলে তারা জোর করতে পারবে না। আর আমি ইচ্ছা করেই একটানা 7-8 মাস পর্যন্ত দিয়ে গেছি। যখন দেখছি যে আমার টাকা দিয়ে সে তার বউয়ের জন্য, মানে ছেলের বউয়ের জন্য এটা করে, সারিকার নানা যে ছেলের বউয়ের জন্য আরেক ছেলের বউয়ের জন্য এটা কিনে, নিজের বউয়ের জন্য এটা কিনে, মানে তাদের সংসারের খরচ চালায়, আমার মেয়ের পিছনে টাকা খরচ করে না, তখন আবার পরকীয়ার রানী আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করে। তখন বলছি যে তোদের খরচ তোরা বহন কর, আমার মেয়ে যখন আমার কাছে আসবে তখন তার পিছনে যা লাগবে তার চেয়ে বেশি খরচ করব, তো তোদেরকে দিয়ে তোদের শরীরে চর্বি বাড়াবো না। এটা ছিল আমার মানে ইন্টেনশন। তো সেই জন্য আমি তাদেরকে মানে কন্টিনিউ ভাবে মানে সবসময় টাকা পাঠাই না আমার মেয়েকে, কিন্তু জন্মদিন, ঈদ এগুলোতে আমি আমার মেয়েকে সবসময় টাকা পাঠাইছি। তো আপনি কিভাবে জানলেন যে আমি আমার মেয়ের ভরণ পোষণ দেই নাই? অনেকে বলে যে আপনার যদি ইচ্ছা থাকতো আপনার মেয়ের জন্মদিনের সময় বা ঈদের সময় আপনার মেয়ের জন্য কোনো গিফট বা টাকা পয়সা তার নানির বাড়ির ঠিকানায় তো পাঠিয়ে দিতে পারতেন। তো তার নানির বাড়ির ঠিকানাতেও আমি আগে পাঠাইতাম, সেটা বিকাশের মাধ্যমে তার নানার মোবাইলে, তার নানা বাজার থেকে এসে তুলে নিয়ে যাইতো।
কিন্তু এখন যখন ইউটিউবে আমি আত্মপ্রকাশ করছি আর এখন সে আরেকজনের বউ হয়ে গেছে, সারিকার আম্মা, তো সে এখন ঢাকায় থাকে। তো আমার মেয়েকে নিয়ে সে ঢাকায় তার পালিত স্বামীর সাথে থাকতেছে, নেংটি ইঁদুরকে নিয়ে। তো আমার মেয়ের জন্মদিন হচ্ছে 15ই মে। সে ঢাকায় থাকবে বা তার শ্বশুর বাড়িতে থাকবে, তার বাপের বাড়িতে সে স্থায়ী না। তো তার বাপের বাড়িতে আমি একটা গিফট পাঠাইলে বা টাকা পাঠাইলে সেটা কার কাছে পাঠাবো? একটা মানে ফোন নাম্বার, বিকাশ নাম্বার কিছু তো লাগবে। আর ডাক যুগে পাঠাইতে গেলে ওইখানে তাদের মানে কি বলবো, যে অন্ধকার গুহায় ডাক যুগ পৌঁছায় না, যে এইরকম কোনো পরিচিত মুখ না তারা যে তাদের এখানে ডাক যুগে চলে যাবে। আর আমি যদি পাঠাইতামও, সেটা কোনোদিন আমার মেয়ের কাছে এই খবর পৌঁছাইতো না যে এটা তোমার বাবা দিছে। তো আমাকে সেই জন্য বলছি যে বারবার যে তোরা আমার মেয়ের সাথে অন্তত ফোনে একবার কথা বলতে দে, যে আমি আমার মেয়ের জন্য কি পাঠাইতেছি, মেয়ে যেন তার মার কাছে বা তার এই পালিত বাবার কাছে চাইতে পারে যে আমার বাবা যে বলছিল যে আমার জন্মদাতা বাবা আমার জন্য এটা পাঠাবে, এটা তো পাঠাইছে, মানে পাঠাইছে কিনা বাবার সাথে আবার ফোন দাও, বাবার সাথে আবার কথা বলবো, আর এটা এখনো কেন আমার কাছে আসলো না। যে তারা গোপন করতে পারতো না, কিন্তু এমনিতে যদি অজান্তে আমি তাদেরকে দিতাম, তারা তো কখনো আমার মেয়ের কাছে বলতো না, তারা নিজেদের নাম ভাঙিয়ে বলে ফেলতো যে এটা আমি তোমাকে দিছি। তো তারা আমাকে ফোন দেয় নাই, আমিও তাদেরকে দিতে পারি নাই, এত উদার আমি হইতে পারবো না। এবার আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, যারা ওদের চামচামি করেন, ওদের দালালি করতে আসেন। আপনারা গত কয়েকটা মাস ধরে অনেকগুলো জন্মদিন দেখছেন, অনেকগুলো পার্টি দেখছেন ওই নোংরা ইউটিউবার পরিবারের মধ্যে। তো এর মধ্যে ঈদের পরের দিন এই উৎসব মুখর একটা পরিবেশের মধ্যে আমার মেয়ের জন্মদিনটা গেল। তো আমার মেয়ের জন্মদিন করে তারা চুর চুরটা লুচ্চা বদমাইশদেরকে নিয়ে, যাদের সাথে আমার মেয়ের কোনো সম্পর্কই নাই। কতগুলো ছেলে দেখলাম যাদেরকে কোনোদিন চিনি নেই বা দেখি নাই, তারা কারা, তাদের কি পরিচয়, তাদের মানে কোনো কিচ্ছু তারা বলে নাই, আর আমিও তাদেরকে চিনি না। তো এইরকম কিছু মানুষদেরকে নিয়ে মানে আমার মেয়ের খালার ভাড়া বাড়িতে মানে জন্মদিন পালন করছে। আর তাদের বাড়ির ওই নোংরা ইউটিউবার পরিবারের যে একটা মেয়েকে নিয়ে এত তোলপাড়, এত গানা বাজনা, এত কথা, মানে সেই মেয়ের পরিচয় আজও পর্যন্ত আপনারা মানে একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে আছেন। সেই তাদের বাড়ির বড় ভাগ্নির কথাই বলি, যে বাংলাদেশি ডাইনির যে মেয়েটা আছে। তো সেই মেয়ের জন্মদিনেও এই পরকীয়া রানী নেংটি ইঁদুর তারা প্রায় 35-36 হাজার টাকা দিয়ে তাকে গোল্ডের উপহার দেয়। আর তার নিজের মেয়েকে সে কি দিছে, যেই মেয়ের নাম ভাঙিয়ে সে তার চ্যানেল দাঁড় করাইছে, যেখান থেকে সে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, সেই মেয়ের জন্য সে কি কিনছে আপনাদেরকে দেখাইতে পারছে? যে আমি আমার মেয়েকে গোল্ডের 1 ভরি দিয়ে একটা চেইন দিলাম বা একটা ব্রেসলেট দিলাম বা কানের 1 জোড়া দুল বানিয়ে দিলাম, তার তো কান বেঁধানোর বয়স হয়েছে, তাই না? কিন্তু মানে কোনো কিছুই তো আমার মেয়েকে দেয়নি। যে ভাগ্নিকে 60,000 টাকা 56,000 টাকা খরচ করে ক্যামেরা কিনে দিতে পারে, 35-36 হাজার টাকা দিয়ে গোল্ডের চেইন দিতে পারে, ছোট আরেকটা বাচ্চা হয়েছে সেইটাকে আংটি দিতে পারে, কিন্তু নিজের মেয়েকে তো গোল্ডের একটা উপহার দিতে দেখলাম না, কাউকেই তো দেখলাম না, নানার পক্ষ থেকে না, খালাদের পক্ষ থেকে না, কারো পক্ষ থেকেই তো কোনো কিছু দেখলাম না। তো যেই মেয়ের নাম ভাঙিয়ে আমার মেয়েকে ব্যবহার করে তারা তাদের মানে পেট চালাইতেছে বলবো, সেই মেয়ের প্রতি তাদের কোনো ইয়ে নাই। যে মেয়ে যখন তখন তার বাবার কাছে চলে যেতে পারে, তার বাবা তাকে নিয়ে যাইতে পারে। তো এখন মেয়েকে দিলে মেয়ের সাথে হয়তো বা এগুলো চলে যাবে, মেয়ে হয়তো বা চাইতে পারে যে আমার এইগুলো কোথায়, সেই ভয়ে এই নোংরাগুলো আমার মেয়েকে কিচ্ছু দেয় নাই। কিন্তু আমার দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই নোংরা অমানুষগুলো আমার মেয়ের সাথে আমার যোগাযোগ করতে দেয়নি। তো ওদেরকে এইসব প্রশ্ন করতে পারেন না, তাই না? সবকিছু আসেন যে আমি সত্য বলি তো, উচিত কথা বলি তো, তাই আমার দিকে মানে যাতে খুব বেশি ভালো লাগে আপনাদের, তাই না? গতকালকে আমাকে একজন একটা কমেন্ট করছেন, এটা অনেকেরই মানে হয়তো বা মনের মধ্যে প্রশ্ন, যে আপনি তো মানে এখন নাম ভাঙিয়েই বলতে হয়, আর কত নাম ছাড়া কথা বলবো, যে এখন নাম ভাঙিয়েই বলি। সারিকার ছোট খালার স্বামীর কথা বলছেন বা ছোট খালার কথা বলছেন, যে তাদের বাড়ির তো আপনি চিনেন।
বা বড় খালার বাড়ি, তাদের বাড়ির কথা বলেন, যে আপনি তাদের বাড়ি, তো তাদের বাড়ির ঠিকানা জানতেন, ওইখানে যেতেন। তো আমি আমার মেয়েকে উদ্ধারের জন্য তাদের বাড়িতে কি করে যাব, কোন অধিকারে যাব আমাকে বলেন তো? তাদের বাড়িতে তারা যদি আমার মেয়েকে রেখেও মানে বলে যে আমাদের বাড়িতে নাই, বা থাকার পরেও তারা বলবে না, তার মাকে ছাড়া আমরা তাকে তার বাবার হাতে তুলে দিতে পারবো না, তার বাবার অধিকার আছে তার মার কাছ থেকে তাকে বুঝে নিতে, আমাদের দায়িত্ব না তার বাবার হাতে তাকে তুলে দেওয়া। তখন তো আইনও মানে তার খালাদের কাছ থেকে আমার মেয়েকে উদ্ধার করে আমাকে দিবে না। আর তাদের পুরাতন বাড়ির ঠিকানাটা আমার জানা ছিল, যে সারিকার বড় খালার, কিন্তু সেই বাড়িটা আমি যখন ইউটিউবে আসছি তাদের বিরুদ্ধে মামলা করছি, সাথে সাথে বাড়ির ঠিকানাটা বাড়িটা ছেড়ে দিছে। আর ওই বাড়িটা ঠিকানা শুধু আমার এমনিতে, যে আমি গেলে নিজে সশরীরে গিয়ে দেখা মানে যাইতে পারবো, বা ওই এলাকাটা পর্যন্ত, ওই পর্যন্ত গিয়ে তাদেরকে ফোন করতে হইতো যে আমি আপনাদের এলাকায় আসছি, বাকি গলিটা যেন কোন দিক দিয়ে আমাকে এসে একটু নিয়ে যান। তারা বাড়ি থেকে লোক পাঠাইতো, যে ওই যে খুব হেল্পফুল একটা ছেলে আছে তাদের, বাবু খাইছ, সেই বাবু বাবু বেশিরভাগ সময় আমাকে এসে রাস্তা থেকে নিয়ে যেত, ভাইয়া আমার সাথে আসে। আর এছাড়া আমি মুখস্থ মানে হোল্ডিং নাম্বার এত, রোড নাম্বার এত, গলি নাম্বার এত, এগুলো মুখস্থ ছিল না। আর এগুলো মুখস্থ করতে পারতাম না, ওইখানে গেলে একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যেতাম, যে এইরকম চিপাগলি বস্তি এলাকায় তারা থাকতো। সো এই ঠিকানাটা আমি সানির কাছে অনেকবার চাইছি, যে ভাইয়া আমাকে এই ঠিকানাটা একটু দাও, কিন্তু সে অনেক ঘুরাইছে। ভাইয়া ঠিকানাটা তো আমারও মুখস্থ না, ওই এলাকায় গিয়ে দেখে তারপরে বলতে হবে, এইগুলা করে করে সে প্রায় 15-20 দিন আমাকে ঘুরাইছে। তারপরে 15-20 দিন পরে বলতেছে ভাইয়া এবারই ঠিকানা দিয়ে আর কোনো লাভ নাই, তারা বাসা ছেড়ে দিচ্ছে, নতুন বাড়িতে উঠতেছে, নতুন বাড়িতে উঠুক তখন ওইখানকার ঠিকানা দিব। এগুলা করতে করতে তার সাথে মাসখানেক পার হয়ে গেছে। আর তার আগের যে ভাবমূর্তি ছিল, আমাকে হেল্প করবে, আমাকে ঠিকানা দিবে, এটা করবে সেটা করবে, এগুলো তার যখন নিজের একটা সন্তান হয়েছে তখন সে সব ভুলে গেছে, যে ভাই এগুলা বাদ দেন, আগে কি বলছিলাম না বলছিলাম, যে আমি এখন আপনাকে কোনো রকম হেল্প করতে পারবো না। তারপরে সে কোন চরিত্রের অধিকারী হয়ে গেছিল সেটা তো আপনারা যারা মানে তাদের ভিডিও সবসময় দেখেন আপনাদের খুব ভালো করেই জানার কথা। তো সে আমাকে কোনো রকম হেল্প করে নাই, সেই বাড়ির ঠিকানাটা দেয় নাই, এর মধ্যে ওই সারিকার বড় খালা খালু বাড়িটা চেঞ্জ করে ফেলছে। আর সানির নিজের বাড়ির কথা বলতেছেন, আজও পর্যন্ত সানির সামর্থ্য হয় নাই, যখন আমি তার আত্মীয় ছিলাম তখন থেকে এখন পর্যন্ত, যে সে আমাকে তার বাড়িতে এক সন্ধ্যার জন্য দাওয়াত দিয়ে নিয়ে যাবে। যখন আমি তাদের আত্মীয় ছিলাম তখন হয়তোবা 6 মাস পর্যন্ত মানে আত্মীয় ছিলাম, যে সারিকার সাথে মানে আমার ইয়ে হয় নাই, সারিকার মার সাথে আমার ডিভোর্স হয় নাই। 6 মাস পরে আমার সানির বিয়ে, 6 মাস পরে হয়তোবা আমাদের ডিভোর্স হয়েছে। তো এই 6 মাসের মধ্যে সে আমাকে তার বাড়িতে দাওয়াত দেওয়ার সামর্থ্য বা যোগ্যতা তার তখন ছিল না। সে অন্য একটা দোকানের সেলসম্যানের চাকরি করত, দিন আনলে দিন খাইতো, তার বউকে খাওয়াইতো। আর আমি জোর করে তার বাড়িতে দাওয়াত খাইতে যাব, এতটা ছোট লোক আমি এখনো হয়ে যাই নাই, যে তার উপর একটা চাপ প্রয়োগ করব, বা সে একটা হিমশিম অবস্থার মধ্যে চলে যাবে, পড়ে যাবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে তাকে ফেলি নাই। সেই জন্য তার বাড়িতে আমার যাওয়া হয় নাই, আর সেও আমাকে কখনো দাওয়াত দেয় নাই। আর যেহেতু তার বাড়িতে আমার দাওয়াত খাওয়া হয় নাই, কখনো যাওয়া হয় নাই, তো তার বাড়িও আমি চিনি না। অনেকেই কমেন্ট করেন যে আপনি তো সানির বাড়ি চিনেন, সানির সাথে আপনার যোগাযোগ আছে, তো সানির বাড়ির কয়েক বাড়ির পেছনে, সানির বাড়ি থেকে ওই বাড়ি দেখা যায়, এটা দেখা যায়, ওইটা দেখা যায়, সে কয়েকবার বলছে যে এখানে। তা আমি যেহেতু সানির বাড়ি চিনি না, তো সেখানে মানে নতুন বাড়ি কি করে চিনবো আমাকে বলেন। তো আমি এখন সানির বাড়ি, সানির বড় ভাইরার বাড়ির কথা বললাম, যে ওইখানেও যদি সারিকা থাকতো তবুও সারিকাকে উদ্ধার করার কোনো সুযোগ আমার ছিল না। এখন সুযোগ শুধু একটাই আছে, যে সারিকার মা কোন বাড়িতে থাকে, ওই বাড়ির ঠিকানা কারো কাছে থাকলে সেটা আমাকে দেন, তখন দেখেন আমি কি করি। তা আপনাদেরকে তো বলি নাই যে আপনারা আমাকে আমার মেয়েকে এনে দেন, সেটা আমিই উদ্ধার করব আমার মেয়েকে, কিন্তু আমার তো ঠিকানা জানতে হবে, তাই না? যে আমি আমার দলিলে পত্রে উল্লেখ আছে যে আমার মেয়েকে আমি যখন খুশি তখন দেখতে যাইতে পারবো, আমার কাছে এনে রাখতে পারবো। কোন শক্তিতে সে আমার মেয়েকে জোর করে তার কাছে আটকে রাখছে?
এখন কথা হচ্ছে আমার মেয়ে যেহেতু 3-4 বছর ধরে তার কাছে আছে, মেয়েকে জোর করে আনতে গেলে মেয়ে কান্নাকাটি করতে পারে, করবে, এটাই স্বাভাবিক। যে আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, তারা শিখাই দিবে যে এই লোককে বলো যে আমি চিনি না, তখন কি ছেলে ধরা হিসাবে আমি গণদোলাই খাবো? আর পুলিশ তখন বলবে যে আপনার মেয়ের জন্য আপনি আদালতে মামলা করছেন, আদালতেই মানে বিচারের অপেক্ষায় থাকেন, রায়ের অপেক্ষায় থাকেন, জজ কি বলে বা ম্যাজিস্ট্রেট কি বলে, যে আমরা আপনার মেয়ের অনিচ্ছায় আপনাকে জোর করে আপনার মেয়েকে দিতে পারবো না। তখন আপনারা কি করবেন? এত যে আইন শিখাইতে আসেন আমাকে, আমি কি আইন কানুন সম্বন্ধে কিচ্ছুই বুঝি না? আপনারা দুধু খান তাই বলে কি আমি দুধু খাই? আপনাদের দেখানো পথে চলতে গেলে নিজের মেয়েকে ওই নরক থেকে উদ্ধার করতে গেলেও মানে ছেলে ধরা হিসেবে গণধোলাই খাওয়ার সম্ভাবনা আছে। তো সেইটা আমি জেনে শুনে কেন করতে যাব, যেখানে আমি লিগেল ওয়েতে হয়তো বা একটু সময় লাগতেছে। অনেকে বলেন যে উনি ওনার মেয়েকে ফেরতই চান না, উনি চাইতেছে যে ইউটিউবে একটা ইনকাম মানে করতে, যে ইউটিউবে ইনকাম পেয়ে মজা পেয়ে গেছে, এখন প্রতিদিন আধা ঘন্টার জন্য মানে একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যায়, এখানে এসে ইয়ে করে। আমি আপনার জন্য ভিডিও দেই না, ঠিক আছে? আমি ওই নোংরাদের ইতিহাস সবাইকে জানানোর জন্যই ভিডিও দিতেছিলাম, আর দোয়া চাওয়ার জন্য ভিডিও দিতেছিলাম। তো আপনাদের মতো কিছু অবিবেচক মূর্খ মানুষদের জন্য ভিডিও দেই না। আপনাদের জন্য তারা ওই নোংরা পরিবারটা ভিডিও দিতেছে, আপনি তাদেরকেই দেখেন, তাদের দালালি এবং চামচামি করে আসেন। আমার এখানে আপনার মূল্যবান সময় নষ্ট করতে হবে না। আপনার মতো নোংরা মানুষের সময়ের কোনো প্রয়োজন আমার এখানে নাই। আর আপনার দেখার জন্য যে আমার ভিডিওতে যদি আটানা পয়সাও আসে, সেই আটানা পয়সার আমার দরকার নাই। আমি ইউটিউবে আসার আগে থেকেও যেভাবে চলতেছি, এখন ইউটিউবে আসার পরেও আমি ওইভাবেই চলি, ঠিক আছে? আপনি আমার এলাকায় এসে আমার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে যান। কিবরিয়া ছোটবেলা থেকে কিভাবে চলাফেরা করে আসছে, এখন কিবরিয়া 6 মাস ধরে কিভাবে চলাফেরা করতেছে, ঠিক আছে? যতদিন পর্যন্ত আপনাদের মতো কিছু দালাল চামচাদের বিবেক জাগ্রত না হবে, আর আপনাদেরকে বোঝানো সম্ভব না হবে, আপনারা নিজেরা মানে ঠিক না হবেন, ততদিন পর্যন্ত ওই নোংরা ইউটিউবারদেরকে বিতাড়িত করা কোনোভাবেই সম্ভব না। সো আমি কে, আমি কি রকম, আমি কি করতেছি সেটা চিন্তা না করে ওদের নোংরামিগুলো ওরা কি কি আগে বলছে আর আমি আসার পরে আপনারা ওদের সম্বন্ধে কি কি জানতে পারছেন সেইটা চিন্তা করবেন, সেইটা বোঝার চেষ্টা করবেন। যে তাদেরকে আপনারা এক সময় এরকম ছিল যে পূজা করতেন, যে এইরকম একটা সহজ সরল ভদ্র পরিবার, মানে তারা এইরকম ভাবে এত ইয়ে থেকে মানে এত কষ্ট করে উঠে আসছে, কিন্তু তারা তাদের মতো চামড়ার ব্যবসায়ী হইতে যায় না। সোজা কথা যেটা, যে তাদের মতো নোংরা মানুষরা পারে না এরকম কোনো কাজ নাই। তো 4.5 বছর তাদের সাথে আমার সম্পর্ক ছিল, তারা কি পারে কি পারে না সেটা আমার চাইতে ভালো আপনারা বলতে পারবেন না। সো আমি কোন মাইনকাচিপা থেকে বেঁচে আসছি সেটা শুধু আমিই বুঝতে পারি, আপনারা সেটা কোনোদিন রিয়ালাইজ করতে পারবেন না। সো আপনাদের জায়গায় দাঁড়িয়ে মানে এটা বলা খুব সহজ কিন্তু করা খুব কঠিন। এমনও কেউ কেউ কমেন্ট করেন যে ভাইয়া আপনি এসব বললেন না, তারা তো আপনার নাম বলে না, আপনি কেন ওদের নাম বলে আপনার ভিডিওর ভিউ বাড়ান? যে ওরা কি আপনার নাম বলতেছে? আরে তার শুরুটা করছে কে আপনারা বলেন তো। আবার বলেন যে আপনার মেয়ে যখন আপনাকে প্রয়োজন পড়বে, সে বড় হয়ে যখন বুঝতে পারবে তখন আপনার কাছে চলে যাবে। এই উত্তরটাও একটু দিয়ে যায়। আমার মেয়ের বয়সটা যদি 16, 17 বা 18 হওয়ার পরে সে আমার কাছে আসে, আর এই ততদিন পর্যন্ত সে যদি তার চরিত্রটা তার মা খালাদের মতো করে ফেলে, তখন তার বড় ধরনের কোনো একটা ক্ষতি হয়ে যায়, তখন মা খালারাও একটা ক্ষতি হয়ে যাওয়ার পরে তার দায়িত্বটা নিতে পারতেছে না, তাকে কন্ট্রোল করতে পারতেছে না, ওই মুহূর্তে তাকে বললো তুমি এখন তোমার বাবার কাছে চলে যাও। এইরকম পরিস্থিতিতে সে যদি আমার কাছেও আসে, তখন তো আমিও তাকে কন্ট্রোল করতে পারবো না। এখন সে একটা শিশু বাচ্চা, কাদামাটি, আমি তাকে যেইভাবে গড়ে তুলবো সে ওইভাবেই বড় হবে। আমি চেষ্টা করতে পারবো যে কাদা নরম থাকতে ওই কাদা মাটিটাকে ভালো একটা আকৃতি দেওয়ার, কিন্তু সে যদি বড় হয়ে শক্ত হয়ে যায় তখন তো মানে সে তার মর্জি অনুযায়ী চলবে, তাকে তো আমি কন্ট্রোল করতে পারবো না। সেই জন্য চেষ্টা করতেছি এখন থেকে তাকে আমার কাছে এনে আমাদের পরিবেশের সাথে আমাদের কালচারের সাথে তাকে খাপ খাইয়ে নিতে, যে তাকে মানে অভ্যস্ত করে ফেলতে, যে সে যেন বুঝতে পারে সে কোন পরিবারের মেয়ে, যে তার কোন পর্যন্ত
মানে সীমা লঙ্ঘন করা যাবে, তার মা খালাদের সাথে থেকে তো সে সম্পূর্ণ মানে সর্বোচ্চ সীমা লঙ্ঘন করতে পারবে, সেখানে তাকে শাসন করার বাধা দেওয়ার কেউ নাই। তো সে যেইভাবে খুশি সেইভাবেই তার লাইফটাকে লিড করতে পারবে, ওইখানে নোংরামির কোনো পরিসীমা নাই। কিন্তু আমাদের এখানে আমার পরিবারে তাকে ন্যায় অন্যায়টা শেখানো হবে, সেখানে সে তার ভবিষ্যৎটা সুন্দর করে গড়ে তুলতে পারবে। সো সে যদি সেই বড় হয়ে তার চরিত্রটা মা খালাদের মতো নোংরা করে আসে, তখন তো আমি মানে আল্লাহর কাছেও সেই দায়বদ্ধ থেকে নিজেকে বাঁচাইতে পারবো না, আর মেয়েকেও মানে কোনো সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দিতে পারলাম না। সো মেয়েটা যেহেতু আমার, ব্যথাটা আমারই লাগবে। তো আপনাদের এইসব চিন্তা না করলেও চলবে যে মেয়ে বড় হইলে আপনার কাছে এমনিতেই চলে আসবে। তো ওই পরিস্থিতিতে যদি মেয়েটা আমার কাছে আসে, তখন আমার আর আমার মেয়ের মানে সারা জীবন কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সো এইরকম কোনো জ্ঞান আমাকে দিতে আসেন না। আপনার চাইতে 2 চামচ জ্ঞান আমার একটু বেশি আছে। সো আপনি আর একটু আয়োডিন খায়েন, ঠিক আছে? আয়োডিনের মানে না থাকলে আমার কাছে আইসেন, আমি আয়োডিন যুক্ত লবণ কিনে দিব। তবু এইরকম মূর্খের মতন কমেন্ট আমাকে কইরেন না। এইটুকু জ্ঞান কিবরিয়া সবসময় পকেটে নিয়ে চলে, ঠিক আছে? তো ভিউয়ার্স, আজকেও কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এত লম্বা ভিডিও দেখার আগ্রহ আপনাদের থাকে না। অনেক দালালের আবার গায়ে জ্বলাপোড়া করে যে আমার ভিডিও বড় হয়ে গেলে আমার টাকা হয়তো বা বেশি ইনকাম হয়ে যাইতেছে, তো সেই জন্য তাদের খুব জ্বালাপোড়া। তো আমি ভিডিও লম্বা করতে চাচ্ছি না। যদি কোনো কথা বাদ থেকে থাকে, আপনারা যারা আমাকে সাপোর্ট করেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাইয়া এই বিষয়গুলো বাদ পড়ে গেছে, এই বিষয়ে আবার একটু কথা বলেন। আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে অবশ্যই বলে দিয়ে যাব। ওইসব দালালদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলতে চাই যে আমাকে এইরকম বাজে কমেন্ট করার চাইতে, গাঁজাখুরি কমেন্ট করার চাইতে ওই নোংরা পরিবারটাকে কমেন্ট করেন, তাহলে আপনাদের জন্যই ভালো। নইলে আমি যে হারপিক দিয়ে বা হারপন দিয়ে অথবা ভীম দিয়ে আপনাদের মুখটা ওয়াশ করে দেব, ঠিক আছে? সম্ভব হইলে আপনাদের মুখে আমি ব্লিচিং পাউডার দিয়ে আপনাদের সম্পূর্ণ ভিতরটা আমি ওয়াশ করে দিতাম, কিন্তু ব্লিচিং পাউডারে আপনাদের ক্ষতি হইতে পারে, একটু বেশি মারাত্মক ধরনের, সাথে সাথে অ্যাকশন হয়ে যাবে। সেই জন্য ব্লিচিং পাউডার দিলাম না, এই হারপুন আর ভীম দিয়ে ওয়াশ করে দিব। সো বি কেয়ারফুল। তো ভিউয়ার্স, আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি। আমার কোনো ব্যবহারে, আচার ব্যবহারে আমার পছন্দের কেউ কষ্ট পেয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ধরিয়ে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার 2টা মেয়ের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।